হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আমরা আজকে পড়ব ক্লাস 9 এর অন্তর্গত যে অধ্যায়, সেই অধ্যায় হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। এই অধ্যায়ের অন্তর্গত আমরা আজকে জীবের বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি নিয়ে আমরা আলোচনা করব। জীব বৈচিত্র্য কি, কেন জীবেদের মধ্যে এত বৈচিত্র্য দেখা যায়, এই জীব বৈচিত্র্যের গুরুত্বগুলো কি কি, কেন জীব বৈচিত্র্য পৃথিবীতে ক্রমশ হ্রাস পেয়ে যাচ্ছে এবং কিভাবে এই জীব বৈচিত্র্যগুলোকে সংরক্ষণ করা যায় তার বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমাদের ভিডিওটি পুরো দেখতে হবে এবং নিচে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করতে হবে। সবার প্রথমে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য কাকে বলে বা জীব বৈচিত্র্য বিষয়টা কি? জীব বৈচিত্র্য হলো এই যে আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের যে জীব দেখা যায়, এই যে বিভিন্ন ধরনের যে জীবেদের মধ্যে বিভিন্ন রকম তাদের স্বভাব, তাদের আকৃতি, তাদের খাদ্যাভ্যাস, বিভিন্ন ধরনের যে বৈচিত্র্য দেখা যায়, সেই বৈচিত্র্যের সম্ভারকেই বলা হয় জীব বৈচিত্র্য। তাহলে সবার প্রথমে যদি আমরা জীব বৈচিত্র্যের সংজ্ঞা বলি, তাহলে সংজ্ঞা কাকে বলবো? যে পৃথিবীতে থাকা বিভিন্ন জীবেদের মধ্যে আকার, আকৃতি, স্বভাব, বাসস্থান, খাদ্যাভ্যাস সহ বিভিন্ন প্রকারের যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, তাকে জীব বৈচিত্র্য বলে। এই যে পৃথিবীতে জীবেদের মধ্যে এত বৈচিত্র্য কেন দেখা যায়, তার কতগুলি কারণ আছে। সেই কারণগুলি আমরা জেনে নেব। সেই কারণগুলি কি কি? যে পৃথিবীতে থাকা বিভিন্ন যে জীব, সেই জীবেদের মধ্যে এত বৈচিত্র্যের কারণ কি? জীব বৈচিত্র্যের কারণ, জীব বৈচিত্র্যের কারণ, জীব বৈচিত্র্যের কারণগুলো কি কি? যে সবার প্রথম হচ্ছে বাসস্থান। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন বাসস্থানে থাকার জন্য বিভিন্ন ধরনের জীবেদের মধ্যে বৈচিত্র্য রয়েছে। যেমন আমরা যদি ধরি একটা উদাহরণ বলি, যেমন একই জীব স্তন্যপায়ী, সেই স্তন্যপায়ীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা বসবাস করছে। কেউ জলে বসবাস করছে, কেউ স্থলে বসবাস করছে। এইরকম কেউ মেরু প্রদেশে অঞ্চলে বসবাস করছে বা কেউ মরু অঞ্চলে বসবাস করছে। এইরকম বিভিন্ন জায়গায় বসবাসের কারণে, বিভিন্ন স্থানে বসবাসের কারণে তাদের মধ্যে কিন্তু বৈচিত্র্য দেখা যায়। 2, খাদ্যাভ্যাস। অর্থাৎ তারা কি খাদ্য গ্রহণ করছে, সেই খাদ্য গ্রহণের উপরেও কিন্তু জীব বৈচিত্র্য নির্ভর করে। অর্থাৎ এক এক ধরনের জীব বা একই প্রজাতির জীবেদের মধ্যেও খাদ্যের বৈচিত্র্যের কারণে বা একই পর্বের অন্তর্ভুক্ত জীবেদের মধ্যে খাদ্যের গ্রহণের কারণে কিন্তু তাদের মধ্যে বৈচিত্র্য দেখা যায়। অর্থাৎ জীবের মধ্যে যে বিভিন্ন প্রজাতির জীবেদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বা ক্রমাগত তাদের মধ্যে অভিযোজন হচ্ছে। সেই অভিযোজনটিতে পরিবেশের প্রভাব, অর্থাৎ তারা যে পরিবেশে বসবাস করছে, সেই পরিবেশে থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের বৈচিত্র্য দেখা যায়। যেমন আমরা যদি দেখি যে জলের মধ্যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন পর্বের প্রাণীরা বা উদ্ভিদের অবস্থান করে। তারা একই জায়গায় বসবাস করার জন্য ওই জায়গার যে পরিবেশ, সেই পরিবেশের কারণে কিন্তু তাদের মধ্যে বৈচিত্র্য দেখা যাচ্ছে। যেমন তিমি মাছের প্যাডেল দেখা যাচ্ছে। অর্থাৎ তারা স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও তাদের জলে থাকার কারণে তাদের মধ্যে কিন্তু এই ধরনের পরিবর্তন দেখা যায়। যেমন হাঁস জলে থাকার জন্য তাদের মধ্যে পরিবর্তন হয়েছে অন্যান্য হাঁসেদের থেকে বা অন্যান্য ওই শ্রেণীর প্রাণীদের থেকে। এইরকম বিভিন্ন প্রাণীদের উপরে বা বিভিন্ন জীবেদের উপরে তারা কোন পরিবেশে বসবাস করছে, সেই পরিবেশেরও কিন্তু একটা প্রভাব জীব বৈচিত্র্যের উপরে পড়ে। এছাড়া কি? জীবের সচেষ্টতা। জীবের সচেষ্টতা অর্থাৎ একটা জীব তার নিজের
বা একটা গোষ্ঠীভুক্ত জীবের মধ্যে কিছু সংখ্যক জীব তাদের যে নিজের মধ্যে যে সচেষ্টতা বা তাদের নিজেদের পরিবর্তন হওয়ার যে তাগিদ, সেই কারণেও কিন্তু জীবেদের মধ্যে পরিবর্তন দেখা যায়। তাহলে এইরকম বিভিন্ন কারণে, এছাড়াও আর একটা রয়েছে অভিব্যক্তি, অর্থাৎ দীর্ঘ সময় ধরে তার বিভিন্ন প্রাণীদের মধ্যে বা বিভিন্ন জীবেদের মধ্যে অভিযোজনের কারণে তাদের মধ্যে অভিব্যক্তি হয় এবং সেই অভিব্যক্তির কারণে তারা একটা নতুন প্রজাতির জীব সৃষ্টি করে এবং সেই নতুন প্রজাতির জীব সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের আকার, আকৃতি, জননগত স্বভাব, বাসস্থান, বিভিন্ন ধরনের কিন্তু তাদের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে জীব বৈচিত্র্যের বিভিন্ন কারণ, কেন জীবেদের মধ্যে এত বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এরপরে আমরা দেখব যে জীব বৈচিত্র্য কয় প্রকার বা জীব বৈচিত্র্য কি কি কারণে হচ্ছে বা জীব বৈচিত্র্যকে প্রধানত কয় ভাগে ভাগ করেছে। জীব বৈচিত্র্যের প্রকারভেদ। জীব বৈচিত্র্যকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আলফা বৈচিত্র্য, একটা হচ্ছে বিটা বৈচিত্র্য, একটা হচ্ছে গামা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য বিষয়টা কি? এটাকে জানতে গেলে সবার প্রথমে আমাকে আগে বিষয়টা বুঝতে হবে, সেটা হচ্ছে যে কিসের উপরে ভিত্তি করে তাদেরকে ভাগ করা হয়েছে। আলফা বৈচিত্র্য মানে যে একটা স্বল্প পরিসরের বাসস্থান, অর্থাৎ কোনো একটা ছোট জায়গা হতে পারে, কোনো একটা জলভূমির ছোট জায়গা, স্থলভূমির ছোট জায়গা, কিংবা কোনো একটা পাহাড়ের কোনো একটা নির্দিষ্ট অংশ। এইরকম একটা নির্দিষ্ট বা স্বল্প পরিসরে থাকা জীবেদের মধ্যে যে বা একটা স্বল্প পরিসরে বাসস্থানের মধ্যে থাকা জীবেদের মধ্যে বিভিন্ন ধরনের যে বৈচিত্র্যগুলো দেখা যায় তাদেরকে আমরা বলি আলফা বৈচিত্র্য। এবার যদি বিটা বৈচিত্র্য বলি, তাহলে তাদের বাসস্থান বা তাদের জীবেদের যে এরিয়াটা অনেকটা বেশি ভাবতে হবে, অর্থাৎ একটা বৃহত্তর ওই আলফা বৈচিত্র্যদের থেকে একটা বড় অংশ যার মধ্যে অনেকগুলি আলফা বৈচিত্র্য রয়েছে এবং সেই আলফা বৈচিত্র্যগুলোদের মধ্যেও আবার কিন্তু একটা বৈচিত্র্য দেখা যায়, তাকে আমরা বলি হচ্ছে বিটা বৈচিত্র্য। গামা বৈচিত্র্য কি? গামা বৈচিত্র্য হচ্ছে একটা বিস্তীর্ণ অঞ্চল, সেই বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে বিভিন্ন বিটা বৈশিষ্ট্য রয়েছে বা বিটা বৈচিত্র্য রয়েছে। সেই বৈচিত্র্যগুলোর মধ্যে যে পার্থক্য দেখা যায় তাদেরকে আমরা বলি গামা বৈচিত্র্য। এবার যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি তাহলে বিষয়টা আর পরিষ্কার হবে। আমরা যদি ভারতবর্ষকে একটা দেশ বলি, তাই সেই দেশের অন্তর্গত বিভিন্ন রাজ্য, সেই রাজ্যের এক একটা রাজ্যের অন্তর্গত আবার বিভিন্ন জেলা। আমরা যদি এক একটা জেলাকে যদি আলফা বৈচিত্র্য বলি, অর্থাৎ একটা নির্দিষ্ট জেলা, যেমন আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি নদিয়া জেলা রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, এরকম বিভিন্ন জেলা রয়েছে এবং সেই বিভিন্ন জেলা এক একটা আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট জেলায় বসবাসকারী জীবের বা বিভিন্ন জীব যারা রয়েছে তাদের মধ্যে যে বৈচিত্র্য, তাকে আমরা যদি আলফা বৈচিত্র্য বলে ভাবি, তাহলে বিটা বৈচিত্র্য আমরা কাকে বলবো? একটা রাজ্য যেখানে অনেকগুলি আলফা বৈচিত্র্য রয়েছে। অর্থাৎ এই যে প্রত্যেকটি যে একটা রাজ্যের অন্তর্গত বিভিন্ন যে জেলা, তাদের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য বা তাদের মধ্যে যে বিভিন্ন ডিফারেন্স রয়েছে বা তাদের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, এই বৈচিত্র্যগুলোর যে প্রভেদ তাকে আমরা বলি বিটা বৈচিত্র্য। এবার যদি আমরা ভারতবর্ষকে ভাবি, তাহলে ভারতবর্ষ এরকম অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত, অর্থাৎ অনেকগুলো বিটা বৈচিত্র্য রয়েছে। এইরকম আবার অনেকগুলো বিটা বৈচিত্র্য নিয়ে তাদের মধ্যে যে আবার ডিফারেন্স বা তাদের মধ্যে যে বৈচিত্র্য, সেটাকে আমরা বলি হচ্ছে গামা বৈচিত্র্য। তাহলে এই যে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য বা গামা বৈচিত্র্য, এটা হচ্ছে তাদের বাসস্থানের এরিয়া, অর্থাৎ কতটা এরিয়া নিয়ে আমরা ভাবছি সেটার উপরে ভিত্তি করে জীব বৈচিত্র্যকে প্রধানত ভাবে ভাগ করেছে। এছাড়াও জীব বৈচিত্র্যকে আরো বিভিন্ন দিকে ভাগ করা যায়, কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত এইটুকুই আছে, তাহলে আমরা এইটুকু নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা দেখব এই যে জীব বৈচিত্র্য, পৃথিবীতে যে এত জীব বৈচিত্র্য রয়েছে, সেই জীব বৈচিত্র্যের উপকারিতা কি বা কেন প্রয়োজন, বা এত জীব বৈচিত্র্য থাকার ফলে আমাদের কি উপকার হয়েছে, অর্থাৎ জীব বৈচিত্র্য না থাকলে আমাদের কি হতো সেটা সম্পর্কে আমরা জানি। সবার প্রথমে জীব বৈচিত্র্যের গুরুত্ব। জীব বৈচিত্র্যের গুরুত্ব: 1. খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদন বলতে কিরকম? এই যে আমরা দেখছি যে আমরা যদি মানুষই ধরি, আমি এক ধরনের খাবার পছন্দ করি, আরেকজন আরেক ধরনের খাবার পছন্দ করে, তাহলে এটা যদি বৈচিত্র্য না থাকতো তাহলে সেটা হতো না।
তাহলে আমি ভুট্টা খেতে পছন্দ করি, কেউ ভাত খেতে পছন্দ করে, কেউ রুটি খেতে পছন্দ করে, বা কেউ মাংস খেতে পছন্দ করে, কেউ মাছ, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তাহলে এই যে খাদ্য উৎপাদন, অর্থাৎ সমস্ত জীবেরা যদি একই ধরনের খাবার খেত তাহলে কিন্তু জীবেদের মধ্যে একটা কম্পিটিশন হতো। ফলে প্রত্যেকটা জীবেদের কিন্তু আলাদা আলাদা খাদ্যাভ্যাস আছে। ফলে এই যে যদি জীবেদের মধ্যে এই যে বৈচিত্র্যটা না থাকতো তাহলে কিন্তু এই খাদ্যাভ্যাসটা তৈরি হতো না। ফলে এটা কিন্তু একটা, অর্থাৎ বিভিন্ন খাদ্য উৎপাদনে কিন্তু জীববৈচিত্র্যের একটা বড় ভূমিকা রয়েছে। অর্থাৎ এক এক দেশের মানুষ, এক এক জায়গার মানুষ এক এক ধরনের খাবারকে পছন্দ করে, সেই অনুসারে কিন্তু একটা বৈচিত্র্য রয়েছে। অর্থাৎ খাদ্যের উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একটা জীববৈচিত্র্যের একটা বৃহত্তর ভূমিকা রয়েছে। 2, বাসস্থান। অর্থাৎ এক এক ধরনের জীব তারা কিন্তু বাসস্থান হিসেবে এক এক ধরনের জায়গাকে ব্যবহার করে। আমি যদি একটা ছোট্ট উদাহরণ বলি, যেমন একটা গাছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের প্রাণীরা অবস্থান করে বা তারা বসবাস করে। কেউ গাছের ডালে বসবাস করে, কেউ গাছের কোটরে বসবাস করে, কেউ গাছের তলায় বসবাস করে। আবার যদি আমরা একটা সমুদ্র দেখি, একটা সমুদ্রের বিভিন্ন জলতলে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের জীবেরা অবস্থান করে। একটা পাহাড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জীবেরা বসবাস করে। ফলে এই যে বাসস্থান, অর্থাৎ জীবেদের মধ্যে যে এই যে এক একটা জীবেদের মধ্যে যদি বৈচিত্র্য না থাকতো তাহলে এই বাসস্থানের একটা সংকুলন হতো না। ফলে বাসস্থানের একটা ঘাটতি দেখা যেতে পারত। কৃষিকাজে আমরা কৃষিকাজে বিভিন্ন ধরনের উদ্ভিদকে ব্যবহার করি বা উদ্ভিদকে উৎপাদন করা হয়। অর্থাৎ এক এক ধরনের উদ্ভিদ থেকে আমরা এক এক ধরনের খাবার বা এক এক ধরনের পদার্থ আমরা পাই। ধান গাছ থেকে আমরা ধান খাদ্য হিসেবে পাই, গম গাছ থেকে আমরা গম পাই, আমরা ভুট্টা গাছ থেকে ভুট্টা পাই, আপেল গাছ থেকে আপেল পাই, আম গাছ থেকে আম পাই, আঙুর গাছ থেকে আঙুর পাই, এরকম। তাহলে এই যে পৃথিবীতে এত বৈচিত্র্য যে রয়েছে, অর্থাৎ এত ধরনের উদ্ভিদ, এত ধরনের কৃষিকাজের উদ্ভিদ রয়েছে, ফলে সেখান থেকে আমরা বিভিন্ন কৃষিজ পণ্য পাচ্ছি, বিভিন্ন ফলমূল খাবার হিসেবে পাচ্ছি। অর্থাৎ এটা যদি জীবের বৈচিত্র্য না থাকতো তাহলে কিন্তু কৃষির ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা হতো। নেক্সট হচ্ছে ওষুধ উৎপাদন। ওষুধ উৎপাদন অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের যে রোগ, সেই বিভিন্ন ধরনের রোগের জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ড্রাগস বা ওষুধ ব্যবহার করি, এবং সেই সমস্ত ওষুধগুলো বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের প্রাণী থেকে আমরা পাই। ফলে এই যে জীবেদের মধ্যে যদি এত বৈচিত্র্য না থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ধরনের ড্রাগস বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু পেতাম। এটা একটা কারণ। নেক্সট হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। অর্থাৎ জীবেদের মধ্যে এই যে বৈচিত্র্য থাকার কারণে বিভিন্ন জীবের থেকে, সেটা উদ্ভিদ হতে পারে বা বিভিন্ন প্রাণী হতে পারে, বিভিন্ন ধরনের আমরা কিন্তু প্রয়োজনীয় উপাদান পাই, এবং সেই উপাদানগুলোকে আমরা বিক্রি করে কিন্তু আমাদের লাভ হয়। যেমন আমরা বিভিন্ন ধরনের শাল গাছ, সেগুন গাছ থেকে শুরু করে আমরা এগুলোকে অর্থনৈতিক গুরুত্ব উদ্ভিদের হিসেবে ব্যবহার করি, বিভিন্ন প্রাণীদের আমরা অর্থনৈতিক গুরুত্ব হিসেবে ব্যবহার করি। ফলে এই যে পৃথিবীতে জীবেদের বৈচিত্র্য রয়েছে সেই জন্য কিন্তু আমাদের অর্থনৈতিক সম্ভার হয়েছে বা আমরা অর্থগতভাবে কিন্তু উন্নত হচ্ছি। নেক্সট হচ্ছে মানসিক উৎকর্ষতা। মানসিক উৎকর্ষতা বলতে কি বোঝায়? যে আমার হয়তো আজকে আমার ভালো লাগছে না, আমি একটুখানি বাইরে বেরিয়ে দেখলাম কত ধরনের গাছ রয়েছে, কত ধরনের প্রাণী রয়েছে। আমরা ভালো না লাগলে একটু চিড়িয়াখানায় ঘুরতে যাই, আমরা ভালো না লাগলে একটু সমুদ্রে ঘুরতে যাই, বা আমরা একটু পাহাড়ে ঘুরতে যাই। সেখানে বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের পরিবেশ, বিভিন্ন ধরনের জীবেদের অবস্থান করে, তাদের দেখে আমাদের একটা মনের দিক থেকে আমাদের একটা শান্তি আসে। অর্থাৎ আমাদের চারপাশে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে জীবেদের দেখতে পাই, এটা কিন্তু আমাদের মনকে আনন্দ দেয়। যদি আমরা বাইরে যদি সবাই সবকিছুকেই একই রকম দেখতাম তাহলে কিন্তু আমাদের মনে কিন্তু ভালো লাগতো না। এটা একটা মানসিক উৎকর্ষতার একটা বিষয়, একটা আমাদের জীববৈচিত্র্যের ক্ষেত্রে কারণ। পর্যটন শিল্প। অর্থাৎ পর্যটন শিল্প কি? এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, পাহাড়, সমুদ্র, নদী বা অন্য কোনো বিশেষ কোনো বনাঞ্চল, সেই সমস্ত জায়গায় যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, সেই প্রাকৃতিক সৌন্দর্যতার টানে কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যাই বা বেড়াতে যাই। এই বেড়াতে যাওয়ার কারণে প্রত্যেকটি দেশেই কিন্তু একটা বৃহৎ একটা পর্যটন শিল্প কিন্তু গড়ে রয়েছে। এই পর্যটন শিল্পটা শুধুমাত্র গড়ে রয়েছে কিন্তু তার জীব বৈচিত্র্যের কারণে। যদি জীবের বৈচিত্র্য না থাকতো তাহলে কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু বেড়াতে বা ঘুরতে যেতাম না। তাহলে পর্যটন শিল্প কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা।
এরপর হচ্ছে জিনের সম্ভার। জিনের সম্ভার অর্থাৎ এই যে বিভিন্ন প্রজাতির জীব রয়েছে, সেই বিভিন্ন প্রজাতির জীবেদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন জিন রয়েছে। সেই জিনগুলো কিন্তু পৃথিবীতে থাকতো না। অর্থাৎ এই যে জীবেদের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য বা তাদের মধ্যে আলাদা আলাদা যে বৈচিত্র্য বা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করবার জন্য যে আলাদা আলাদা বা বিভিন্ন ধরনের যে নতুন নতুন জিন, সেই জিন কিন্তু আমাদের পৃথিবীতে একটা জিনের সম্ভার তৈরি করেছে এবং সেগুলোকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের হাইব্রিড তৈরি করছি বা উন্নত প্রজাতির বিভিন্ন উদ্ভিদ প্রাণীদের কিন্তু আমরা সৃষ্টি করতে পারছি। নেক্সট, প্রাকৃতিক ভারসাম্য। প্রাকৃতিক ভারসাম্য অর্থাৎ প্রকৃতির যে ভারসাম্য, বিভিন্ন ধরনের জীবেরা কিন্তু বিভিন্ন ধরনের প্রকৃতিতে বিভিন্ন ধরনের কাজ করছে এবং সেই কাজের কারণে কিন্তু আমাদের পৃথিবীতে বা প্রকৃতির মধ্যে কিন্তু একটা ভারসাম্য রক্ষা হচ্ছে। তাই অর্থাৎ জীববৈচিত্র্যের গুরুত্ব কিন্তু বিভিন্ন জায়গায়, এছাড়াও আরো অনেক গুরুত্ব রয়েছে। যেমন প্রধান প্রধান গুরুত্বগুলো কি কি? যেমন খাদ্য উৎপাদন, বাসস্থানের ক্ষেত্রে, কৃষিকাজে, ওষুধ উৎপাদনে, অর্থনৈতিক গুরুত্ব হিসেবে, মানসিক উৎকর্ষতায়, পর্যটন শিল্পে এবং জিনের সম্ভার ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে কিন্তু জীববৈচিত্র্য একটা বৃহত্তর ভূমিকা গ্রহণ করে। এরপরে আমরা জানব হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের কারণ। জীববৈচিত্র্য হ্রাসের কারণ অর্থাৎ পৃথিবীতে অগ্রগতির সঙ্গে বা মানুষের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন কারণে পৃথিবী থেকে কিন্তু জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। অর্থাৎ পৃথিবী থেকে কিন্তু বিভিন্ন প্রজাতির জীবেরা কিন্তু ধীরে 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 অবলুপ্ত হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? পৃথিবীর যে জীবেদের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, যেটা প্রকৃতির ভারসাম্য রক্ষা থেকে শুরু করে আমাদের পৃথিবীর যে সাম্যাবস্থান, সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এই যে জীবেদের যে বা এত অবলুপ্তি বা হ্রাস বা জীববৈচিত্র্য যে কমে যাচ্ছে, এর প্রধান প্রধান কারণগুলি কি কি? সবার প্রথমে হচ্ছে বাসস্থানের বিলুপ্তি, বাসস্থানের ঘাটতি। অর্থাৎ মানুষের উন্নতির সঙ্গে সঙ্গে শিল্প, কারখানা, বসতি, বিভিন্ন কারণে কিন্তু আমরা ক্রমাগত বনাঞ্চল, পাহাড় কেটে ধ্বংস করছি, বনাঞ্চল কেটে ধ্বংস করছি, সমুদ্রের বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করছি। এই সমস্ত কারণে কিন্তু বিভিন্ন জীবেদের যে বাসস্থান, সেই বাসস্থান কিন্তু বড় বড় গাছকে কেটে ফেলছি। ফলে একটা গাছ কাটার ফলে তার মধ্যে থাকা কত ছোট 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 বিভিন্ন ধরনের যে জীব রয়েছে, সেগুলো কিন্তু তারা বাসস্থান হারা হয়ে যাচ্ছে। ফলে আমরা একটা বনভূমি নষ্ট করে দিচ্ছি শিল্পের কারণে বা কৃষির কারণে। ফলে সেখানে থাকা বিভিন্ন প্রজাতির যে জীবেরা রয়েছে, তারা কিন্তু সেইখানে থাকতে পারছে না। ফলে তাদের বাসস্থানের কিন্তু একটা ঘাটতি হচ্ছে। এই কারণে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন প্রাণীরা কিন্তু বা জীবেরা কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে কৃষিকাজ ও শিল্পের বিস্তার। অর্থাৎ আমাদের মানুষের উন্নতির সঙ্গে সঙ্গে বা অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা শিল্পের বিস্তার ঘটেছি বা শিল্পের উন্নতি ঘটেছে, কৃষিকাজের উন্নতি ঘটেছে এবং মানুষের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সারা পৃথিবী জুড়ে। এই যে এত সংখ্যক মানুষের বা এত জনসংখ্যা বৃদ্ধির কারণে তাদের চাহিদা মেটানোর জন্য আমাদের কিন্তু শিল্পের বিস্তার হয়েছে, সঙ্গে সঙ্গে কৃষির বিস্তার ঘটাতে হয়েছে। এবার এই কৃষির বিস্তার ঘটাতে গিয়ে আমরা কি করেছি? বিভিন্ন বনাঞ্চল কেটে সেখানে বসতি স্থাপন করেছি, সেখানে কৃষি জমি করেছি, বা বিভিন্ন বনাঞ্চল নষ্ট করে সেখানে আমরা বিভিন্ন ধরনের কল কারখানা কিন্তু আমরা স্থাপন করেছি। এই যে কৃষিকাজের জন্য এবং শিল্পের জন্য কিন্তু তাদের সেই সমস্ত বনাঞ্চল কেটে ফেলার জন্য সেখানে থাকা বিভিন্ন জীবেদের মধ্যে কিন্তু বা অবলুপ্তি ঘটছে, যেটা জীববৈচিত্র্য হ্রাসের একটা প্রধান কারণ। এর নেক্সট হচ্ছে দূষণ। বর্তমানে মানুষের বিভিন্ন উন্নতির কারণে, কৃষিকার্যের উন্নতির কারণে, শিল্পের বিস্তারের কারণে বা পারমাণবিক বোমা, বিভিন্ন ধরনের মানুষের প্রতিনিয়ত যে কৃতকার্য, যানবাহন থেকে শুরু করে শিল্প, কারখানা, কৃষিকাজ, সেই সমস্ত কারণে আমরা যে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছি, শিল্পক্ষেত্র থেকে বিভিন্ন দূষিত গ্যাস, দূষিত পদার্থ থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন কারণে কিন্তু পৃথিবীতে বিভিন্ন ধরনের দূষণ বেড়ে যাচ্ছে। বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ থেকে শুরু করে সমস্ত ধরনের দূষণ কিন্তু বেড়ে যাচ্ছে। এই দূষণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু পৃথিবীতে থাকা বিভিন্ন জীবেরা কিন্তু ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ
যখন কৃষি জমিতে কোনো কীটনাশক বা সার প্রয়োগ করছি, সেই সারটা যখন জলের মধ্যে পড়ছে, নদীতে বা সমুদ্রে পড়ছে, তখন সেগুলো কিন্তু সেই বিভিন্ন সমুদ্রে থাকা বা নদীতে থাকা বা পুকুরে থাকা বিভিন্ন যে জীব সেগুলোকে মেরে ফেলছে, ফলে তাদের কিন্তু আস্তে 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 অবলুপ্তি ঘটছে এবং তাদের বৈচিত্র্যে হ্রাস পাচ্ছে। এছাড়াও নেক্সট রয়েছে অতি প্রজাতিতা। অতি প্রজাতিতা এটা একটা বিশেষ কারণ যে কোনো একটা জীব যখন অধিক মাত্রায় বৃদ্ধি পায় তখন সেই জীবের সংখ্যা আস্তে 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 কিন্তু কমতে থাকে এবং বিভিন্ন ধরনের নতুন নতুন প্রজাতি বা উন্নত প্রজাতির সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তার যে পুরনো বা অনুন্নত যে প্রজাতিটা ছিল সেটা আস্তে 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 কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় পরিবেশের বিভিন্ন কারণে, পরিবেশের প্রভাবে তারা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না, ফলে তারা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে অবলুপ্তির পথে হাঁটতে থাকে। এছাড়াও রয়েছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে বিভিন্ন কারণে, দূষণের কারণে, বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ বা শিল্প কলকারখানা, এরকম বিভিন্ন মানুষের কারণে পৃথিবীর তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে? মেরু প্রদেশে বরফ গলে যাচ্ছে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো আস্তে আস্তে ডুবে যাচ্ছে, ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে থাকা বিভিন্ন যে নতুন নতুন প্রজাতি বা বিভিন্ন যে প্রজাতি রয়েছে সেই প্রজাতির উদ্ভিদ প্রাণী তারা কিন্তু বাসস্থানের কারণে, খাদ্যের কারণে তারা কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে এবং ফলে জীব বৈচিত্র্য হ্রাস করছে। এছাড়াও রয়েছে বিদেশি প্রজাতির অনুপ্রবেশ। বিদেশি প্রজাতির অনুপ্রবেশ আমরা বর্তমানে এখন বিভিন্ন ধরনের হাইব্রিড প্রজাতি বা বিভিন্ন ধরনের বিদেশি প্রজাতিকে ব্যবহার করি, যেমন সেটা কৃষিকার্যের ক্ষেত্রে হোক বা প্রাণীদের ক্ষেত্রে হোক, ফলমূল হোক, উদ্ভিদের ক্ষেত্রে হোক। ফলে কিন্তু আমাদের যে দেশীয় বিভিন্ন যে দেশীয় বা স্থানীয় যে বিভিন্ন প্রজাতি সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমি যদি একটা উদাহরণ বলি, যে আম বর্তমানে এখন বাজারে হিমসাগর থেকে শুরু করে এই ধরনের আমগুলো কিন্তু বাজারে চলছে, কিন্তু আমাদের যে দেশীয় প্রজাতির যে বিভিন্ন ধরনের যে দেশীয় প্রজাতির আমগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে বাজার থেকে বা পৃথিবী আমাদের দেশ থেকে কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। সেটা ধানের ক্ষেত্রে হতে পারে, গমের ক্ষেত্রে হতে পারে। আমাদের দেশীয় যে বিভিন্ন যে ধান ছিল সেগুলো আস্তে আস্তে হাইব্রিড ধান ব্যবহার করছি, সেই কারণে কিন্তু আমাদের দেশীয় ধানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা কারণ। এছাড়া রয়েছে শিকার। বিভিন্ন কারণে, কখনো কখনো অভিজাত্যর কারণে, কখনো কখনো চোরা শিকারের কারণে, বিভিন্ন হাতির দাঁত থেকে শুরু করে বাঘের চামড়া, গন্ডারের সিংহ, এরকম বিভিন্ন চোরা কারবারিদের জন্য বা কখনো কখনো তাদের আভিজাত্যতা দেখানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন কারণে শিকার করা হয়, বিভিন্ন প্রাণীদের শিকার করা হয়। এই শিকার করার কারণে কিন্তু বিভিন্ন প্রাণীদের আস্তে আস্তে সংখ্যা কমে যাচ্ছে। যেমন যদি আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলি, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার শিকারের কারণে কিন্তু ধীরে ধীরে তারা কমে যাচ্ছে, ফলে আস্তে আস্তে তারা কিন্তু একটা সংকটজনক প্রজাতিতে এসে পৌঁছেছে, যারা পৃথিবী থেকে পরবর্তীকালে বিলুপ্ত হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। ফলে সেই প্রজাতিটা আমাদের পৃথিবী থেকে নষ্ট হয়ে যাবে, ফলে সেই প্রজাতিটা কিন্তু বা সেই যে জীবের যে বৈচিত্র্যটা ছিল সেই বৈচিত্র্যটা কিন্তু পৃথিবী থেকে হ্রাস পেয়ে যাবে। তাহলে এই যে বিভিন্ন কারণ, সেই কারণে কিন্তু জীব বৈচিত্র্য হ্রাস করতে পারে বা জীব বৈচিত্র্য কমে যেতে পারে। এরপরে আমরা দেখব এই যে জীবেদের যে বৈচিত্র্য, সেই জীবেদের বৈচিত্র্যকে সংরক্ষণ করবার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। অর্থাৎ এই যে পৃথিবী থেকে বিভিন্ন ধরনের জীবেরা যে অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেই জীবেদের সংরক্ষণ করবার জন্য বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু বা সারা বিশ্বের বিজ্ঞানীরা বসে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এই সংরক্ষণ কিভাবে করা যায় তার সংক্রান্ত কতগুলি মতামত দিয়েছে। জীবের বৈচিত্র্য সংরক্ষণ করবার পদ্ধতি, জীব বৈচিত্র্য সংরক্ষণের উপায়, অর্থাৎ জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য কিন্তু প্রধান দুটো উপায় গ্রহণ করে। একটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ, আর একটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণ কি? যখন কোনো একটা জীবকে তার নিজস্ব ভৌগোলিক পরিবেশে, আমি আবার বলছি, যখন কোনো একটা জীবকে তার নিজস্ব ভৌগোলিক পরিবেশে সংরক্ষণ করে রাখা হয় তখন তাকে আমরা বলি হচ্ছে ইন সিটু সংরক্ষণ। আমি যদি আর
এক্সিটু সংরক্ষণ কাকে আমরা বলি? যে যখন কোনো জীবকে তার নিজস্ব ভৌগোলিক পরিবেশে ছাড়া অন্য কোথাও যখন সংরক্ষণ করে রাখা হয় তখন তাকে আমরা বলি এক্সিটু সংরক্ষণ। আমরা যদি উদাহরণ বলি, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়। তাহলে এই রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি আমরা সুন্দরবনের তার নিজস্ব পরিবেশে যদি আমরা সংরক্ষণ করে রাখি তখন সেই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে ইন সিটু সংরক্ষণ। এবার আমরা রয়্যাল বেঙ্গল টাইগার আমরা আলিপুর চিড়িয়াখানাতে গেলেও পাই বা পৃথিবীর অন্যান্য জায়গাতে গেলেও কিন্তু আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাই, সেখানে চিড়িয়াখানায় কিন্তু রাখা হচ্ছে। তাহলে সেই যে চিড়িয়াখানাটা কিন্তু ওই রয়্যাল বেঙ্গলের টাইগারের জন্য তার নিজস্ব পরিবেশ নয়। তাহলে এই যে এই জায়গায় যদি আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করে রাখি তখন সেই ধরনের সংরক্ষণকে আমরা বলি এক্স সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণের বিভিন্ন উদাহরণ রয়েছে, যেমন অভয়ারণ্য, স্যাংচুয়ারি, রিজার্ভ ফরেস্ট, সহ অন্যান্য আরো অনেক ইত্যাদি, রিজার্ভ ফরেস্ট ইত্যাদি। এক্স সিটু সংরক্ষণের বিভিন্ন রকম এক্স সিটু সংরক্ষণ রয়েছে, যেমন ক্রায়ক সংরক্ষণ। এখানে একটা বিশেষ সংরক্ষণ পদ্ধতি, সেটাকে এক্স সিটুর মধ্যে সেটাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ পদ্ধতি। ক্রায়ো সংরক্ষণ পদ্ধতি হচ্ছে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে -190°C তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রাটা মনে রাখতে হবে -190°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের উপস্থিতিতে যখন কোনো কোষ বা কলা বা কোনো বীজ বা কোনো একটা অঙ্গকে যখন সংরক্ষণ করে রাখা হয় তখন সেই সংরক্ষণের বিশেষ পদ্ধতিকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। তাহলে আমরা আজকে জানলাম যে জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্য কেন দেখা যায়, জীববৈচিত্র্য কি কি রকম জীববৈচিত্র্য বা কত প্রকারের জীববৈচিত্র্য দেখা যায়, জীববৈচিত্র্য যে অর্থনৈতিক গুরুত্ব বা যে গুরুত্ব সেই গুরুত্বটা কি, এবং জীববৈচিত্র্য কি কি কারণে জীববৈচিত্র্য হ্রাস পেয়ে যাচ্ছে, এবং জীববৈচিত্র্য সংরক্ষণ কি কি ভাবে করা যায় সে বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানব। আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা বেল আইকনটি এবং সার্চ করতে হবে ইউটিউবে এসএম এক্সক্লুসিভ। ধন্যবাদ।